أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين মাইকে السلام عليكم ورحمة الله وبركاته আজকের আলোচনার বিষয় হলো হোম ফাইন্যান্সিং। প্রথমে গত 3 সেশনে আমি যা আলোচনা করেছিলাম তা একটু সংক্ষেপে উল্লেখ করছি। প্রথম সেশনে আমরা ঋণের ব্যাপারে ইসলামিক নিয়মগুলি বা বিধানগুলি আলোচনা করেছিলাম। এই বিধানগুলি অনুযায়ী ঋণ গ্রহীতা ঋণ করা টাকার বা বস্তুর মালিক নয়, তার প্রকৃত মালিক হলো ঋণদাতা। তাই এই পরিশোধের ক্ষমতা থাকতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ঋণ পরিশোধ করার তার নিয়ত থাকতে হবে। ঋণ করা টাকা পুরোপুরিভাবে অথবা ঋণ করা বস্তু তার অরিজিনাল কন্ডিশনে অথবা সমতুল্য অবস্থায় ঋণদাতাকে ফেরত দিতে হবে। ঋণ গ্রহীতা তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত এই জীবনে এবং পরবর্তী জীবনে এই ঋণের জন্য ঋণদাতার কাছে দায়ী থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, অ্যান্ড ইট ইজ ভেরি সিরিয়াস ম্যাটার। দুনিয়াতে ডলার দিয়ে বা টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যায়, কিন্তু আখেরাতে একটাই শুধু কারেন্সি আছে, সেটা হলো গুড ডিডস। যদি আখেরাতে ঋণ পরিশোধ করতে হয় তাহলে আমাদের গুড ডিডস দিয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে। আর যখন ঋণদাতা যদি মৃত্যু হয়ে যায় তাহলে আরেকটা বিরাট সমস্যা। সে সমস্ত ক্ষেত্রেও যে নিয়েছে তার অনেক চেষ্টা করতে হবে সে যেন ঠিক মতে ওই ঋণ যে কোনোভাবেই পরিশোধ করার চেষ্টা তার করতেই হবে। আর ঋণ সুদমুক্ত হতে হবে এবং ঋণগুলো হালাল সোর্স থেকে বা শরিয়া কমপ্লায়েন্স সোর্স থেকে হতে হবে। দ্বিতীয় সেশনে আমরা ক্রেডিট কার্ড ডেট সম্বন্ধে আলোচনা করেছিলাম। ক্রেডিট কার্ডের চুক্তিতে সুদ দেয়া নেয়ার শর্ত আছে এবং এই সুদ দেয়া নেয়ার শর্তে অনুমতি দিয়ে আমরা ক্রেডিট কার্ড নিয়ে ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ। তবে কিছু কিছু স্কলার এই ব্যাপারে একটু এক্সাম্পশন দিয়েছেন, যেমন ডক্টর ইয়াসির কাদি এবং অ্যাসেম্বলি অফ মুসলিম জুরিস্ট ইন আমেরিকা। ওনারা দুইটি প্রধান শর্তে এক্সাম্পশন দিয়েছেন। এই শর্ত দুইটির মধ্যে একটা হলো, যদি ক্রেডিট কার্ড ব্যবহার করতেই হয় এবং সেটা যদি ব্যবহার না করা যায় তাহলে তাদের যে সমস্ত নিয়মিত কাজ বা দরকারি কাজ, ইম্পর্টেন্ট কাজ করা প্রয়োজন, সেটা তাদের জন্য অসহনীয় হয়ে পড়বে। এই একটা প্রথম কন্ডিশন, যে কাজটা তারা সম্পন্ন করতে পারছে না বা করতে তারা অত্যন্ত অসুবিধার ভিতরে পড়তে হয়। আর দ্বিতীয় কন্ডিশন হলো যে মান্থলি যে পেমেন্ট আসবে, স্টেটমেন্ট আসবে, তার পুরোপুরি অটো পেমেন্টের সাহায্যে প্রতি মাসে পেমেন্ট করতে হবে। এই দুইটা শর্ত যদি তারা মেনে চলে তাহলে এই স্কলাররা বলেছেন যে এই অবস্থায় তারা ক্রেডিট কার্ড ইউজ করতে পারবে। এখন ক্যাপিটাল অ্যাসেট আমরা অনেক সময় কিনি, যেমন গাড়ি কিনি, বাড়ি কিনি। সে সমস্ত কেনার জন্য শরিয়া কমপ্লায়েন্ট ফাইন্যান্সিং যেগুলো আছে সেগুলো কিন্তু কতগুলি শর্ত, তাদের শর্ত অনুযায়ী তারা কাজ করতে হবে। এই ফাইন্যান্সিং কতগুলো শর্ত অনুসরণ করতে হবে। যেমন এই ফাইন্যান্সিং এ কোনো সুদ থাকতে পারবে না, এতে সুদ মুক্ত হতে হবে। নির্দিষ্ট পরিমাণ প্রফিট তাদের মেনশন করতে হবে। যারা ফাইন্যান্সিং করবে তারা বলতে হবে যে আমি এই টাকা প্রফিট নিচ্ছি, তার নির্দিষ্ট করে দিতে হবে, এটা উল্লেখ করতে হবে তাকে। এটা একদিন একরকম, এক মাসে একরকম, আরেক মাসে আরেক রকম তা হবে না। মালিকানার পূর্বে লেন্ডাররা কাস্টমারের কাছ থেকে কোনো অগ্রিম টাকা নিতে পারবে না। মালিকানা পাওয়ার পর কাস্টমার যে কোনো সময়ে কোনো পেনাল্টি ছাড়া
সে তার ঋণ পরিশোধ করে দিতে পারবে। অথবা কখনো কখনো সে একটা বড় লামসাম দিতে পারবে, অথবা সে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে। কাস্টমার যে যে কোনো সময়ে ক্যাপিটাল অ্যাসেটটা বিক্রি করতে পারবে। এই সব শর্তগুলি ঠিকমতো পালন করা হচ্ছে কিনা তা স্কলারদের থেকে জেনে তারপরে আমরা ওই সমস্ত ফাইন্যান্সিংয়ে অগ্রসর হইতে পারি। যে পর্যন্ত আমরা স্কলারের ওপিনিয়ন পাবো না বা জানবো না এই সমস্ত শর্তগুলো ঠিকমতো তারা মানতেছে কিনা, সে পর্যন্ত আমাদের জন্য সতর্ক থাকতে হবে। তৃতীয় সেশনে আমরা কার ফাইন্যান্সিং সম্বন্ধে আলোচনা করেছিলাম। সাধারণত দুইভাবে এখানে কার কার ফাইন্যান্সিং হয়। একটা হলো যে কার লোন নেওয়া, আরেকটা হলো কার লিজ। এই ফাইন্যান্সিং গুলো সুদ ভিত্তিক, তাই এগুলো ইসলামে নিষিদ্ধ। এই সমস্ত ছোট ক্যাপিটাল অ্যাসেট যেমন গাড়ি, তার জন্য আমি চারটি হালাল ফাইন্যান্সিং উল্লেখ করেছিলাম। একটা হলো নগদ টাকা দিয়ে আপনি গাড়িটা কিনে নিলেন। দ্বিতীয় হলো কারদাল হাসানা, এর মাধ্যমে আপনি গাড়িটা কিনলেন। অথবা ইজরা। ইজরা হলো অনেকটা লং টার্ম লিজের মতো, যে আপনি একটা গাড়ি লিজ করলেন, ইজরা করলেন, এবং তারা একটা ফিক্সড অ্যামাউন্ট আপনাকে প্রত্যেক মাসে দিতে বললো, কয়েক বছরের জন্য আপনি গাড়িটা নিলেন এবং আপনি সেই টাকাটা তাকে প্রতি মাসে মাসে দিলেন, এর ভিতরে আর কোনো পরিবর্তন নাই। এটা হলো ইজরা। আরেকটা হলো যে মোরাবাহা। মোরা মোরাবাহা ফাইন্যান্সিং স্ট্রাকচারের ভিত্তি হলো যে ল্যান্ডিং অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন ফাইন্যান্সিংটা দিচ্ছে, তার কাস্টমারের নির্দিষ্ট করা গাড়িটি সে ফুল পেমেন্ট দিয়ে কিনবে এবং নির্দিষ্ট পরিমাণ প্রফিটে গাড়িটা একই কাস্টমারের কাছে বিক্রি করবে এবং গাড়ির মালিকানা কাস্টমারকে দিয়ে দেবে। অ্যামোর্টাইজেশনের উপর ভিত্তি করে ল্যান্ডার তার প্রফিট ধার্য করে এবং কাস্টমারকে প্রতি মাসে কত টাকা দিতে হবে সে তা ধার্য করে দেয়। এই পেমেন্টের ভিতরে প্রতি মাসে যা পেমেন্ট করবে তার ভিতরে আছে যে গাড়ির মূল যেই দাম তার কিছু অংশ, তার খরচ এবং তার প্রফিট। কাস্টমার যে কোনো সময় তার ঋণ পে অফ করতে পারবে, তবে লেন্ডারকে পুরোপুরি প্রফিট দিতে হবে। এর অর্থ হলো এই যে আপনি গাড়িটা যখন মোরাবাহা ফাইন্যান্সিংয়ে তা কিনলেন, ল্যান্ডার যে প্রফিটটা আপনাকে বলে দিল যে আমাকে 5,000 টাকা প্রফিট দিতে হবে, সেই 5,000 টাকা আপনি যদি 1 বছর পরেও টাকাটা পরিশোধ করে দেন, কিন্তু তাকে সেই 5,000 টাকা তার প্রফিট দিতে হবে, কারণ এটা ফিক্সড অ্যামাউন্ট অফ প্রফিট হিসেবে। অথবা আপনি 5 বছর পর্যন্ত অপেক্ষা করে পেমেন্ট করতে থাকেন, তারপরে তার পেমেন্ট হয়ে পেয়ে যাবে এবং তার প্রফিট পেয়ে যাবে। এখন আজকের বিষয় হলো হোম ফাইন্যান্সিং। ক্যানাডিয়ান ব্যাংকগুলো এখনো কোনো হালাল বা শরিয়া কমপ্লায়েন্ট ফাইন্যান্সিং বাড়ি কেনার জন্য দিচ্ছে না বা হালাল মর্টগেজ দিচ্ছে না। আশা করা যায় হয়তো অদূর ভবিষ্যতে এটা আমরা পেতে পারি এবং ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলো হালাল মর্টগেজ অফার করবে। এখন বাড়ি কেনার জন্য এই যে সমস্ত অর্গানাইজেশন ফাইন্যান্সিং দিচ্ছে, তাদের ভিতরে দুইটা স্ট্রাকচার আছে। একটা হলো মোরাবাহা, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, আরেকটা হলো মুশারাকা। মোরাবাহা ফাইন্যান্সিং স্ট্রাকচারটা আমি বিস্তারিত অলরেডি বলছি। এই ক্ষেত্রে ল্যান্ডার কাস্টমারের পছন্দ করা বাড়িটা কিনবে এবং তা একটা একই কাস্টমারের কাছে নির্দিষ্ট পরিমাণ প্রফিটে বাড়িটা কাস্টমারের কাছে বিক্রি করে দিবে এবং বাড়ির টাইটেল কাস্টমারের নামে রেজিস্ট্রি করে দিবে। ল্যান্ডার বাড়ির মালিকানা কাগজ বা টাইটেল ব্যাংকের কাছে বন্ধক রাখবে এবং ওইটাই করে সে বাড়িটা আটকে রাখছে, কিন্তু বাড়ির মালিকানা সে কাস্টমারকে দিয়ে দেবে। পেমেন্টের ব্যাপারে ল্যান্ডার অ্যামোর্টাইজেশন পিরিয়ডের উপরে ভিত্তি করে সে তার পেমেন্ট প্রফিটটা ধার্য করবে এবং প্রতি মাসে কত টাকা দিতে হবে সেটা সে ধার্য করে দেবে। এবং যদি কেউ 15 বছর বা 20 বছর বা 25 বছর অ্যামোর্টাইজেশনের কাস্টমারের কাছ থেকে টাকা নেয়, তখন
ল্যান্ডার সে পরিমাণে বেশি, যত সময় বেশির জন্য আপনি টাকা নেবেন ততই তাকে ল্যান্ডার প্রফিট, বেশি প্রফিটের ধার্য ইয়ে করবে, চার্জ করবে। এখন এটা হলো মুরাবাহা ফাইন্যান্সিং মোটামুটি। আরেকটা সিস্টেম কয়েকটা কোম্পানি দেখেছি অফার করে, তারা বলে যে টার্ম বেসিসে, তারা মুনাবাহা দিচ্ছে, এবং তাদের প্রফিটটা হলো পার্সেন্টেজ অফ দি প্রপার্টি ভ্যালু, বাড়ির দামের একটা পার্সেন্টেজ। এবং তারা আবার কখনো কখনো একটা মিনিমাম ডাউন পেমেন্টও তারা ইয়ে নিতে চায়, দেওয়ার জন্য বলে। এটা অনেকটা রেগুলার মর্টগেজের মতো মনে হচ্ছে আমার। এবং এরা দাবি করে যে তারা শরিয়া কমপ্লায়েন্ট, কিন্তু আমার অ্যাসেসমেন্টে হয়ে আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে। তবে যদি কেউ এই সিস্টেমে, এই স্ট্রাকচারে বাড়ি কিনতে চান, তাহলে আমার মনে হয় ভালো করে এটা যাচাই করা দরকার, এবং কোনো ভালো স্কলার দিয়ে তাদের ডিটেলগুলো যাচাই করে তারপরে সেখানে এই ফাইন্যান্সিং নিতে পারেন। তা না হলে এটার জন্য আমার একটা সন্দেহ আছে। আরেকটা স্ট্রাকচার হলো মুশারাকা ফাইন্যান্সিং। এই স্ট্রাকচারের ভিত্তি হলো লেন্ডার এবং কাস্টমার উভয়ই জয়েন্ট ভেঞ্চারে অথবা কো ওনারশিপে একটা বাড়ি কিনবে। ডিমিনিশিং পার্টনারশিপ, এটাকে তারা বলে যে ডিমিনিশিং পার্টনারশিপ এই জন্য যে বাড়িটা কেনার সময় লেন্ডার তার একটা শেয়ার থাকবে, আর কাস্টমারের একটা শেয়ার থাকবে। তা নির্ভর করবে কে কত টাকা দিচ্ছে। এবং এটা কাস্টমার যতই আস্তে আস্তে প্রত্যেক বছর ইভেনচুয়ালি সে একটা নির্ধারিত পরিমাণ টাকা পার্টনারশিপ অনুযায়ী কাস্টমার লেন্ডারের শেয়ার গ্র্যাজুয়ালি কিনে নেবে, যে পর্যন্ত না বাড়ির পুরা মালিকানা সে পায়। উভয়ে তাদের শেয়ার অনুযায়ী বাড়ির লাভ ও ক্ষতির অংশীদার হবে। এখন কোনো এক সময় যদি বাড়িটা বিক্রি করে দিতে হয়, তাহলে বাড়িতে যে লাভ হবে দুজনেই তাদের শেয়ার হিসেবে ভাগ করে নেবে। আর যদি ক্ষতিও হয়, তাহলে উভয়ই তাদের শেয়ার হিসেবে ক্ষতিটা বহন করবে। কাজে এটা লাভ ক্ষতির শেয়ার দুজনেই নিচ্ছে। কাস্টমার বাড়িতে বাস করতে পারবে, এবং সে ল্যান্ডারের অংশ ব্যবহার করতেই হবে তাকে, ব্যবহার করতেছে বলে বিধায় ল্যান্ডারকে একটা ফি অথবা রেন্ট দিবে। এই রেন্টটাই হলো ল্যান্ডারের প্রফিট। স্কলাররা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে, অনেক স্কলারের ওপিনিয়ন আমি দেখেছি অনলাইনে, এবং ওনারা এই ফাইন্যান্সিংটাই যে প্রাধান্য দিচ্ছেন। তারা মনে করেন যে এটাই শরিয়া কমপ্লায়েন্ট করে, এবং এটাই তো ওনারা চুজ করেন আর কি, এটাই নেওয়ার জন্য। তো আমি এখানে বলে আজকে এই সেশনটা শেষ করছি, এবং এই সেশনে আমার এই সাবজেক্টের উপরে শেষ। পরবর্তী সেশনে ইনশাআল্লাহ অন্য সাবজেক্ট নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমি আশা করি আমরা যে সমস্ত ইনফরমেশনগুলা পেয়েছি বা আমি দিতে পেরেছি, তা আপনাদের কাজে আসবে বা উপকারে আসবে। ইনশাআল্লাহ পরবর্তী সেশনে দেখা হবে আমাদের। এখানে বলে আমি শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।